সবাইকে স্বাগতম আমাদের আজকের প্রথম ক্লাস বস্তুর ধর্ম ও তরঙ্গ বিষয়ের উপর। তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলি। আহ, হয়তো আমরাও যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, আমাদের ছাত্র জীবনে প্রথম দিকে একটু কেয়ারলেস মনে হতো। পরে দেখা গেল যে আমরা যারা শুরু থেকে সিরিয়াস ছিলাম তারাই কিন্তু ভালো করেছে, আর যারা একটু কেয়ারলেসলি নিয়েছে বিষয়টাকে তারা কিন্তু ভালো করতে পারেনি, এবং একটা পর্যায়ে গিয়ে পদার্থবিজ্ঞানে তাদের ক্যারিয়ার হয়নি। তা আমি এই জন্যই বলি, ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ার বলে কোনো কথা নেই। তোমার রেজাল্ট তো হবে সবগুলো ইয়ার মিলিয়ে এভারেজ একটা রেজাল্ট হয়, তাই না? আর প্রত্যেকটা কোর্স, যে কোনো যেমন আন্ডার গ্রাজুয়েট কোর্স 4টা বছরে ভাগ করা হয়েছে। তাই তোমাকে তো এখন নিউক্লিয়ার ফিজিক্স দেওয়া হয়নি, তোমাকে দেওয়া হয়েছে বস্তুর ধর্ম ও তরঙ্গ। কারণ তুমি ইন্টারমিডিয়েট পাশ করে যে নলেজ গুলোকে রেখে এলে সেই নলেজ গুলোর অ্যাডভান্সড জায়গা এবং তার সঙ্গে সম্পর্কিত আরো কিছু অ্যাডভান্সড থিঙ্কিং এর জায়গা তৈরি করার ট্রেনিং। প্রত্যেকটা কোর্সে কিন্তু একটা ট্রেনিং, এটা মাথায় রাখতে হবে। আর এই ট্রেনিং গুলো যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু যত সামনে যাবে তত অন্ধকার দেখবে। একটা পর্যায়ে পদার্থবিজ্ঞানের উপর তোমার একটা বিতৃষ্ণা চলে আসবে, আর এই বিতৃষ্ণা আসলেই কিন্তু আর হলো না। তখন ওই কোনো মতে একটা জিপি নিয়ে পাশ করে বেরোতে পারলে হয়। অথচ তুমি যদি শুরু থেকে প্রপারলি গাইডেড হতে, প্রপারলি সব লেসন গুলো যদি তুমি রিসিভ করতে, তাহলে তোমার লাইফটা অন্যরকম হতে পারতো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কিছুই পরিশ্রম ছাড়া হয় না, কোনো কিছু একাগ্রতা ছাড়া হয় না। হ্যাঁ, হতে পারে অনেকের হয়তো মনে হয় যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের আহ, যথেষ্ট সাপোর্ট পাচ্ছি না, বা অনেকের অনেক অভিযোগ থাকতে পারে। এটা অস্বাভাবিক নয়, কিন্তু কথা হচ্ছে তোমার জীবনটা তো তোমার, তোমার ক্যারিয়ারটা তোমার, তাই না? তাহলে যে কোনো ভাবেই হোক তোমাকে তোমার ম্যাক্সিমামটা অর্জন করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যারা তোমরা আজকে ধরো আমাকে খুঁজে বের করেছো, আমিও তোমাদেরকে সময় দিচ্ছি। যদি আমি তোমাদের জন্য কাজ করতে পারি তাহলে তোমরা আমার সঙ্গে কন্টিনিউ করবে। যদি দেখো যে না, আমাদের আসল কাজটা হচ্ছে না, তাহলে আমার চেয়েও ভালো যদি কাউকে পেয়ে যাও, অথবা যদি মনে হয় যে না, উম স্যারের থেকেও আমরা এখানে গেলে আরো ভালো করতে পারবো, অবশ্যই তোমরা সেটা করবে। কেননা তোমার ক্যারিয়ারটা আগে, এবং এই ক্ষেত্রে তোমাকে স্বার্থপর হতে হবে। স্বার্থপর হতে হবে, স্বার্থ সচেতন হতে হবে। 1 সেকেন্ড সময়ও নষ্ট করা যাবে না। যেমন ধরো, এই যে বস্তুর ধর্ম ও তরঙ্গ, এই সাবজেক্ট আমরা কেন পড়ব? নিশ্চয় এটা মানে অনিবার্য আমাদের জন্য, এর পঠনটা অনিবার্য, সেই কারণে আমাকে দেওয়া হয়েছে। তাহলে সে অনিবার্য বিষয়গুলো কি? নিশ্চয়ই এর সাথে রিলেটেড পরবর্তীতে আমি আরো অ্যাডভান্সড নলেজ আমাকে এক্সারসাইজ করতে হবে। এটা খুব সাধারণ, যেমন গতদিন তোমাদেরকে পড়ালাম বলবিদ্যা। বলবিদ্যার মধ্যে অ্যাকচুয়ালি ওখানে বলবিদ্যা এবং ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বেশ কিছু জিনিস ওখানে রয়েছে, যেটা পরবর্তীতে তুমি থার্ড ইয়ারে গেলে ম্যাথমেটিক্যাল ফিজিক্স আকারে পড়বে। আবার এই বলবিদ্যাটা যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স হিমশিম খাবে, কিচ্ছু বুঝতে পারবে না। তাই তুমি কোনটাকে ছোট করে দেখবে, কোনটাকে তুমি হালকা ভাবে নিবে? কোনোটাই হালকা নয়। তুমি যখন ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার কাছে ফার্স্ট ইয়ারের সাবজেক্ট যেরকম গুরুত্বপূর্ণ, যে ফোর্থ ইয়ারে পড়ছে তার কাছে সেগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইয়ার এগুলো যদি তুমি ক্লিয়ার করো, সেকেন্ড ইয়ার ইজি লাগবে। সেকেন্ড ইয়ার ক্লিয়ার করলে থার্ড ইয়ার, এভাবেই ধাপে ধাপে তোমাকে যেতে হবে। তা আমি সবার উদ্দেশ্যে বলি, যে যেখানেই পড়ছো, যেভাবেই পড়ছো, মনে রাখবে তুমি যদি পদার্থবিজ্ঞানের ছাত্র, বা আন্ডার গ্রাজুয়েটে তোমার ক্যারিয়ারকে ট্র্যাকে আনবে, আন্ডার গ্রাজুয়েটে তোমার ক্যারিয়ারকে অ্যালাইন করবে, সুতরাং এই রেজাল্টটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া তাছাড়া আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হলো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো বলে তোমার কোনো ভবিষ্যৎ নেই, অথবা আমি আহ, এখানে পড়ে আর কি বা করতে পারবো, এই ধরনের হীনমন্যতায় কখনো ভুগবে না। মনে রেখো, পৃথিবীর দরজা সবার জন্য একইভাবে খোলা। প্রয়োজন হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট। তুমি কতটুকু অ্যাচিভ করলে সেটা দিয়েই তোমাকে মানুষ চিনবে।
যেমন ধরো একটা ভালো জিপিএ নিয়ে তুমি যদি অনার্সটা করতে পারো, যেহেতু বাংলা মিডিয়ামে পড়ছো তোমাদের হয়তো ভালো একটা আইএলটিএস স্কোর প্রয়োজন হতে পারে, সেটা যে কেউ সময় মতো প্রস্তুতি নিয়ে পেরে যায় মানুষ, এটা অসুবিধা হয় না। আর এখনকার যুগে আইএলটিএস প্রিপারেশনের জন্য তুমি অনেক টুলস মেটেরিয়ালস পাবে অনলাইনে, কোনো সমস্যা নেই। এরপরে আসবে তোমার স্কলারশিপের প্রশ্ন, তখন তোমার ইন্টারভিউর প্রশ্ন আসতে পারে, সেটা তো ফিজিক্স থেকে প্রশ্ন করা হবে। তাহলে তোমার বেসিকটা যদি ক্লিয়ার না হয়, ইন্টারভিউতে তুমি ভালো করবে না। আর বেসিক ক্লিয়ার হলে তুমি ভালো করবে। আর যখন কোয়ালিফাই করে গেলে, তখন তো পাবলিক ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির সাথে তোমার কোনো তফাৎ নেই। ইনফ্যাক্ট তুমিও তো পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি আর কি। সুতরাং এইভাবে গঠনমূলক চিন্তা করে গঠনমূলক ভাবে নিজের সময়টাকে ব্যয় করতে হবে। অলসতা বা উদাসীনতা মানুষের জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা কখনো করা যাবে না। এবার আমরা শুরু করছি আমাদের পাঠ্য বিষয়, বস্তু, ধর্ম ও তরঙ্গ, প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড ওয়েভস। আমি পড়াবো তোমাদেরকে এই বইটাই মূলত, কিন্তু মাঝে মাঝে দেখবা যে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক থাকে, অথবা অনেক টপিক আছে যেটা এখানে যেভাবে লেখা আছে তার চেয়ে আরো সহজ করে আমরা বুঝতে পারি, সেগুলো আমি নোট করে দিই, নোট করে আপলোড করে দিই, তোমরা সেটা কপি করে নেবে। কিন্তু কখনোই মাথার মধ্যে পুরা কোর্সের নোট লাগবে তোমার, এই চিন্তা যেন কখনোই না করো। কারণ অনার্স লেভেলের প্রশ্ন সবসময় ইনোভেটিভ প্রশ্ন হবে, এবং সেটা মডারেশন হয়। সুতরাং আর এখন আরো বেশি আহ হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটা তোমাকে মাথায় ঢোকাতে হবে। হ্যাঁ, আমরা সর্বোচ্চ যেটা করতে পারবো সেটা হচ্ছে, এখান থেকে আমার কয় সেট প্রশ্ন আসবে, কয় সেট প্রশ্ন অ্যান্সার করতে হবে, কোন কোন চ্যাপ্টার অবশ্যই টাচ করবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসবে, সেগুলি আমরা আগে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে আমরা মাথায় ঢোকাবো। ধরো এখানে 8টা চ্যাপ্টার আছে, তো অল 8 চ্যাপ্টার্স যদি আমরা ইন ডিটেইল পড়ার চেষ্টা করি, তাতে অসুবিধা কিছু নেই। অসুবিধা একটাই, সেটা হচ্ছে পরীক্ষার জন্য আমাকে কিন্তু অবশ্যই কিছু চ্যাপ্টার সিলেক্ট করে নিতে হবে, প্রশ্ন নয়। আবারও বলছি, চ্যাপ্টার। আমি ক্লাসগুলো নিব, ক্লাসের ভিডিওগুলো থাকবে ইউটিউবে আপলোড করা থাকবে, তারপরে তোমার টেক্সট বইটা থাকবে। আর তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা যে টেক্সট বইগুলো পড়ো এগুলো সবই নোট করা, এগুলোকে আমি গাইড বই মনে করি। খুবই বন্ধুবৎসল, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি লেখা, এবং খুব সহজে বোধগম্য, এবং খুব বেশি কথা সব জায়গাতে লেখা নেই। আর তার চেয়েও বড় কথা হলো, প্রত্যেকটা ক্লাসের পরে বা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তুমি যখন প্র্যাকটিস করবে, ওই প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমার প্রশ্ন উত্তর লেখার স্কিলসটা ডেভেলপ করবে। যেমন একটা টপিক থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে, এখন তুমি যদি একটা প্রশ্ন ধরে তার উত্তরটা শিখো, দেখা যাচ্ছে ওই একই অ্যান্সারে অন্যভাবে প্রশ্ন এসেছে, তুমি বুঝতে পারো না। সুতরাং ওই ভুল করা যাবে না। তুমি এখন অনার্সে পড়ো, বারবার বলছি, এটা স্কুল বা কলেজ না, অনার্স লেভেল, এটা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা। এখানে অবশ্যই ইনোভেটিভ কোশ্চেন হবে, ডেফিনেটলি তোমাকে সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। এবং আমি চেষ্টা করব যাতে তোমার নোট করার প্রয়োজনীয়তা কখনো বোধ না করো। পুরো কন্টেন্টস মাথার মধ্যে আছে আমার, হলে বসবো, আমি এমন ভাবে প্র্যাকটিস করেছি, প্রশ্ন যেভাবে জিজ্ঞেস করুক আমি অ্যান্সার করতে পারবো। এই কনফিডেন্স লেভেলটা যখন গ্রো আপ করবে, তখনই তোমার প্রপার লার্নিংটা হবে, তার আগে হবে না। তার আগে তুমি গতানুগতিক যে কোনো একজন শিক্ষার্থী, অর্থাৎ প্রশ্ন কমন পড়লে পাশ করবা, কমন না পড়লে ফেল করবা। কিন্তু আমার উদ্দেশ্য ভিন্ন, আমার উদ্দেশ্য হচ্ছে আমি ট্রেনিংটা এমন ভাবে দিব বা চেষ্টা করব, প্রশ্ন যেমনই হোক সিলেবাসের মধ্যে যদি থাকে, আমি অবশ্যই অ্যান্সার করতে পারবো। আমার কথাটা বোঝা গেল? তোমরা বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের সিলেবাস। গ্রাভিটেশন ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার,
elasticity, surface tension, fluid dynamics, waves, sound waves, oscillations, vibrations। চারটা চ্যাপ্টার দেওয়া হয়েছে প্রপার্টিজ অফ ম্যাটার থেকে। এই চারটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার: গ্রাভিটেশন, এলাস্টিসিটি, সারফেস টেনশন এবং ফ্লুইড ডিনামিক্স। আর চারটা চ্যাপ্টার হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশনস থেকে। এরা চারজনই ওয়েভস এর আওতাভুক্ত: ওয়েভস, সাউন্ড ওয়েভস, অসিলেশনস, ভাইব্রেশনস। তো আমরা আজকে গ্রাভিটেশন থেকে শুরু করব। যে কথাটা বলছিলাম আমরা, যে এই অংশটার নাম হচ্ছে বস্তুর ধর্ম। বস্তুর ধর্ম তো অনেক ধরনের ধর্ম রয়েছে। তার মধ্যে একটা ধর্ম হচ্ছে পারস্পরিক আকর্ষণ। এই পারস্পরিক আকর্ষণ ধর্মকে আমরা উম কিছুটা বলবিদ্যার আলোকে তো বটেই, পদার্থের ধর্ম বিশ্লেষণ করতে গেলে বলবিদ্যা বা পদার্থের ধর্ম সম্পর্কিত যে গাণিতিক যুক্তিগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেশন অবশ্যই এখানে থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, এরকম একটা চ্যাপ্টারের দরকার কি? মহাকর্ষ, এটা কেন আমাদের দরকার? এটা কেন পদার্থ বিজ্ঞানের আওতাভুক্ত একটা আলোচনা? তাহলে পদার্থ বিজ্ঞানের সংজ্ঞা অনুসারে আমি যদি যাই, বস্তু, শক্তি এবং এই বিষয়ে তাদের আহ প্রয়োগ, পর্যালোচনা, সবকিছু মিলিয়ে তো পদার্থ বিজ্ঞান। তাহলে বস্তু যখন বলছি আমি, তার বস্তু সম্পর্কিত যত প্রকার ধর্ম আছে সেটা আমার আলোচ্য বিষয়। যেমন বস্তুর একটা ধর্ম হচ্ছে ভর। এবং দেখা গেল যে পরীক্ষা নিরীক্ষা এটা প্রতিষ্ঠিত যে প্রতিটি বস্তু অপর বস্তুকে তার দিকে একটা বলে আকর্ষণ করে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু এই ধর্ম পোষণ করে। এই ধর্মটা তার মধ্যে আমরা কেউ ইমপ্ল্যান্ট করিনি, আমরা কেউ তার মধ্যে সরবরাহ করিনি। এই বস্তু যে, যার নাম বস্তু, তার ভিতরে এই ধর্মটা রয়েছে। তাহলে এটা প্রাকৃতিক ধর্ম। সেই প্রাকৃতিক ধর্মকে আমরা এখন আলোচনা করব। একইভাবে এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, এটাও বস্তুর গঠনগত একটা ধর্ম। তারপরে তলটান, তরল পদার্থের একটা গঠনগত ধর্ম। প্রবাহী পদার্থ, প্রবাহী পদার্থের ধর্মাবলী, এটাও কিন্তু তার গঠনগত এবং প্রাকৃতিক। তাহলে কোনোটাই আমাদের তৈরি করা না, বা কোনোটা কৃত্রিম ভাবে তার মধ্যে আরোপ করা হয়নি। সেজন্যই আমরা এই যে ন্যাচারাল ফিলোসফিক্যাল যে আসপেক্ট, ফিজিক্সের মধ্যে যে জিনিসগুলো আমরা আলোচনা করি, এটা তারই একটা অংশ। তাহলে মহাকর্ষ সম্পর্কে আমাদের ধারণা আছে, আগে পড়েছি আমরা। জি স্যার। কিছু সূত্র টুত্র পড়েছিলে? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, করছিলাম। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলির কিছু ভূমিকা এখানে আলোচনা করা আছে, সেটা তোমরা জানবে। কোন বিজ্ঞানীর কেমন অবদান ছিল পর্যায়ক্রমিক ভাবে। লাস্টে এসে আমরা স্যার আইজাক নিউটনের যে বিখ্যাত সূত্র, সেই সূত্র আমরা জানি যে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কি হয়। প্রতিটি বস্তু যে তাদের পরস্পরকে আকর্ষণ করে নিজের কেন্দ্রের দিকে, যে বলে আকর্ষণ করে সেই বলকে পরিমাপ করার জন্য বা বলের পরিমাণ নির্ণয় করার জন্য স্যার আইজাক নিউটন একটা সূত্র প্রদান করেন, যেটা আমরা জানি, যাকে আমরা সেই বিখ্যাত মহাকর্ষ সূত্র বলা হয়। তাই না? যে এই আকর্ষণ বলের মান, আমরা কিন্তু মহাকর্ষীয় বিকর্ষণ বলে কোনো বলের সন্ধান আমরা এখানে এখনো পাইনি। পেয়েছি নাকি? না, পাইনি। তড়িৎ বা চুম্বকের ক্ষেত্রে কিন্তু আমরা পাই। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এগুলি কিন্তু আমরা পাই। কিন্তু মহাকর্ষের ক্ষেত্রে এরকম কোনো কথা আমরা পাইনি। অর্থাৎ এটা নিতান্তই আকর্ষণী বল। দুটো বস্তু পরস্পরকে তাদের নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
তারপরে একটা সমানুপাতিক ধ্রুবক থেকে আমরা দেখতে পেলাম যে এই বল আহ, একটা সমানুপাতিক ধ্রুবক দ্বারা এদের সমান হয়। তাহলে আমরা উম সেটা একটু মনে করে আসি, যেটা পড়েছিলাম আমরা সেটা একটু রিকল করে আসি। একদম বলা যায় আমাদের এই যে নিউটনীয় বিদ্যা আমরা পড়ি, ক্লাসিক্যাল ফিজিক্স, প্রতিষ্ঠিত একটা প্রাচীনতম আবিষ্কারের মধ্যে এটা একটা মতবাদ বা পরীক্ষিত নিউটনের মহাকর্ষ সূত্র। দুটো বস্তু যদি পরস্পরের কেন্দ্র আর দূরত্বে থাকে, তাদের ভর যদি হয় M1 এবং M2, তাহলে এদের মধ্যে যে পরিমাণ মহাকর্ষ বল আকর্ষণ বল কাজ করবে তার মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে একসঙ্গে যদি আমরা সবগুলোকে পরিবর্তনশীল মনে করি, তাহলে লিখতে হবে M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটাকে যদি আমরা সমান লিখতে চাই, আমরা জানি সমানুপাতিক মানে একটা অনুপাত সমান, তাহলে নিশ্চয়ই সেটা একটা ধ্রুব রাশির সমান হবে। সেই ধ্রুব রাশিটার নাম হচ্ছে জি, এই ক্ষেত্রে M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই জিটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট। এর একটা মানও আছে স্ট্যান্ডার্ড, যেটা পরীক্ষালব্ধভাবে প্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা বলের পরিমাণ নির্ধারণ করলাম, তো এই জি এর পরিচয় কি হবে? লক্ষ্য করো, M1 = M2 = যদি 1 ইউনিট ধরি আমরা, ইউনিটটা কেজি হতে পারে, গ্রাম হতে পারে, এটা সিস্টেম অফ ইউনিটের উপর ডিপেন্ড করছে। আর R = যদি 1 ইউনিট হয়, অর্থাৎ ওই এককে, তাহলে F হয় G × 1 × 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার, অর্থাৎ জি। অর্থাৎ F জি হয় এই কন্ডিশন। তাহলে আমরা বলতে পারি যে মহাবিশ্বের যে কোনো স্থানে হোক, একক ভরের দুটি বস্তু পরস্পর থেকে একক দূরত্বে স্থাপন করা হলে তাদের মধ্যে যে পরিমাণ মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করে, সেই বলের মানই হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। মনে থাকবে? বোঝা গেল? এখন যদি জি আমরা স্যার। আমরা যদি এখান থেকে একটু আসি, G = হয় F r² ডিভাইডেড বাই M1 M2। তাহলে এর একক আমরা যদি SI পদ্ধতিতে দেখি, তাহলে হচ্ছে উপরে বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তাহলে মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই কেজি × কেজি, অর্থাৎ কেজি স্কোয়ার। এটাকে আমরা সাধারণত লেখা দেখি এরকম, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটার ভ্যালু বের করা আছে মনে হয় 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারের মহাকর্ষ সূত্র। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না স্যার। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় টপিক। প্রথম তো ইন্ট্রোডাক্টরি আলোচনা, একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে আলোচনা করা হয়েছে। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রাবলী
এবং তারপর আমরা মহাকর্ষ সূত্রের প্রসঙ্গে যাচ্ছি এখান থেকে, মানে এই সিকোয়েন্স ধরে কেপলার যে তিনটি সূত্র প্রদান করলেন, তার প্রথমটা হচ্ছে সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহ, প্রত্যেকটা গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এক একজনের জন্য এক একভাবে দেখানো হয়েছে বা অবস্থানগুলো। মনে করো এটা যদি একটা উপবৃত্ত হয়, তোমরা জ্যামিতিতে পড়েছো, তার দুটো প্রধান ফোকাস, মানে ফোকাস থাকে আর কি। এটাকে নাভিও বলা হয়, ফোকাসকে বাংলায় নাভি বলে। তাহলে ওরা এই যে আবর্তনটা করছে, তার অবস্থানের উপর ডিপেন্ড করছে যে এর পথটা কিরকম হবে। এটা কি ঠিক সূর্য কি এখন এখানে আছে সেইভাবে রাস্তাটা তৈরি হবে, নাকি সূর্য এখানে আছে সেই অনুযায়ী রাস্তাটা তৈরি হবে। এখানে একটা চিত্র দিয়ে দেখানো হয়েছে। তাহলে ধরো পৃথিবীর ক্ষেত্রে তুমি চিন্তা করো, সে আবর্তন করছে এভাবে। তুমি দেখবে পৃথিবীর আবর্তনের কারণে কখনো আহ তোমার আমরা সূর্যের মানে তেজ যেমন বেশি ফিল করি, এটা ডিপেন্ড করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটা প্রজেকশন হচ্ছে, সেটা একটা বিষয়। আবার তার কক্ষপথ থেকে সূর্যের দূরত্ব, এভারেজ দূরত্ব সবসময় কনস্ট্যান্ট থাকে না, সামান্য ভ্যারি করে, যেহেতু এটা উপবৃত্তাকার। উপবৃত্তাকার হওয়ার কারণে উপবৃত্তের বৃত্ত হলে তো সূর্যটা একদম সেন্টারে থাকতো, তাহলে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স আমরা পেতাম। কিন্তু যেহেতু উপবৃত্ত, এবং কেপলার বলছেন গ্রহগুলো এমন ভাবে আবর্তন করবে যেন আহ যে কোনো একটি ফোকাসে থাকবে সূর্য। এমন হতে পারে যে এখন এটা এই ফোকাসে আছে, হয়তো তার অবস্থান এমনভাবে চেঞ্জ হলো, কক্ষপথের প্যাটার্নটা চেঞ্জ হয়ে আবার একটু উপবৃত্তাকার ধারণ করলো, তখন সূর্যকে দেখা যাচ্ছে এখানে। এর মানে হচ্ছে তাই। দ্বিতীয় সূত্রে বলছে সূর্য ও গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ গ্রহ ও সূর্যের সংযোগকারী সরলরেখা একক সময়ের অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক। তার মানে কি? তার মানে আমরা যদি দেখতে পাই যে এই জায়গাটার ক্ষেত্রফল আর এই জায়গাটার ক্ষেত্রফল সমান, তাহলে এ থেকে বি তে আসতে তার যে সময় লেগেছিল, সি থেকে ডি তে আসতেও তার সেই সময় লেগেছে। কথাটা মানে হচ্ছে তাই। একক সময় যে ক্ষেত্রফল অতিক্রম করবে সেটা একটি কনস্ট্যান্ট, অর্থাৎ সেই মানের কোনো পরিবর্তন হবে না। তৃতীয় সূত্র, সূর্যের চতুর্দিকে গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে গড় দূরত্ব কথাটা এই জন্য বলা হচ্ছে, যেহেতু দূরত্ব আমি দেখতেই পাচ্ছি যে দূরত্ব অলওয়েজ কনস্ট্যান্ট নয়। তাহলে তার আবর্তনকাল যদি বের করতে হয়, তাহলে গড়ে তার দূরত্ব কতটুকু ছিল। এখন এখানে আছে এতটুকু, এখানে আছে এতটুকু, এখানে আছে এতটুকু, এখানে থাকলে এতটুকু। তাহলে পুরোটাকে এভারেজ করলে তার যে গড় দূরত্ব হয় সূর্য থেকে, তার ঘনফলের সমানুপাতিক। এখন দেখো, উপবৃত্তের ক্ষেত্রে একটা সেমি, একটা মেজর এক্সিস, একটা মাইনর এক্সিস ড্র করা হয়। তো মেজর এবং মাইনর এক্সিস এর এভারেজ নিলে কিন্তু আমরা মোটামুটি একটা গড় দূরত্বের ধারণা পেয়ে যাই। আমরা ধীরে ধীরে সেটার দিকে আগাই। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে এখানে ব্যাখ্যা আকারে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি তার গড় দূরত্ব আর হয়, আর আবর্তন কাল যদি টি হয়, আবর্তন কাল মানে একবার আবর্তন করতে যে সময় লাগে, তাহলে টি স্কোয়ার ইজ ইকাল টু আর কিউব। ক্লিয়ার? जी सर। কোথাও যদি जी सर। কোনো প্রবলেম থাকে, এমনকি শুনতে প্রবলেম হয় বা বুঝতে পারোনি কথা, সাথে সাথে রেসপন্স করবে। যদিও ভিডিওটা থাকবে, কিন্তু লাইভ ক্লাসের আনন্দটা অন্যরকম। আচ্ছা, এই যে আমরা ক্লাসটা করছি, তোমাদের কি খুব বেশি দূরে বসে আছো মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে না আমরা স্যারের সামনে বসে ক্লাসটা করছি? এরকম একটা লাইভলি ফিলিংস তোমরা পাচ্ছ কিনা? হয়তো আমরা ভিডিওটা অন করিনি আর কি, ভিডিওটা অন করার দরকারও নেই। আমার কথা শুনতে পাচ্ছ? जी सर। একটু ফ্র্যাঙ্কলি বলো কথাটা। এই যে আমরা বোর্ডে লিখছি, অথবা এখন মনে করো তোমার, যদি একটা রুমের মধ্যে আমরা ক্লাস নিতাম, তাহলে হয়তো প্রজেক্টরে আমার এই পেজটা তোমরা প্রজেক্টরে দেখতে, তো তোমরা তো সেটা দেখতে পাচ্ছ না।
এক মিনিট। স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। জি স্যার, আমি শুনতে পেরেছি। স্যার, কথা শোনা যাচ্ছে না।
হ্যাঁ, সরি, আমার একটু জরুরি একটা ফোন এসেছিল তো এই জন্য। সমস্যা নেই। তাহলে আমরা এখন এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি সবাই? টি স্কোয়ার ইকুয়াল টু আর কিউব স্টেটমেন্ট। সূর্যের চতুর্দিকে গ্রহের আবর্তনকালের বর্গ মানে টি স্কোয়ার সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। অর্থাৎ গড় দূরত্ব যদি আর হয় তাহলে আর কিউবের সমানুপাতিক। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে আমাদের? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এখন শুনতে দেখো কি পাচ্ছি স্যার। কিভাবে আমরা এখান থেকে নিউটনের আহ মহাকর্ষ সূত্রটা বের করতে পারি। আমরা আজকে এই পর্যন্ত আমরা পড়বো। কেপলারের সূত্র হতে নিউটনের মহাকর্ষ সূত্র পাওয়া যায়। আবার মহাকর্ষ সূত্র থেকেও কেপলারের সূত্র প্রতিপাদন করা যায়। তার মানে দুটো সূত্র যেহেতু পরস্পর সাম্পর্কিক এবং একজন থেকে আরেকজনকে বের করা সম্ভব, তার মানে দুটো সূত্রেরই কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেল। বিজ্ঞানী আইজ্যাক নিউটন গ্রহের গতিপথকে বৃত্তাকার বিবেচনা করে তার মহাকর্ষ সূত্র উপস্থাপন করেন। তো প্রথমে দেখো, যদি কোন একটি কণা আর 1 ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরে এবং তার কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে তার উপরে ক্রিয়াশীল যে কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রমুখী বল, তার সমান আর বিপরীতমুখী হয়, তার মান হবে F1 = m1 ওমেগা স্কোয়ার r1। এটা জানো তো? কৌণিক গতি পড়েছো তোমরা? জি স্যার, পড়ছিলাম। কৌণিক গতি পড়েছো, মনে আছে? কথা হ্যাঁ বলতে হবে স্যার, তো বাবা, কারণ হ্যাঁ এগুলো স্যার। তোমাদের ইন্টারমিডিয়েট লার্নিং। যদি সমস্যা থাকে আমি অবশ্যই আলোচনা করব। আর যদি বলো যে বুঝতে পেরেছি, তাহলে আমি পরের আলোচনায় চলে যাব। স্যার পড়ছিলাম। আচ্ছা, আমি লিখে লিখে দেখাচ্ছি, দেখ। একটা বস্তু যদি একটা বৃত্তাকার পথে আবর্তন করে, সে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয়, আর বস্তুটির ভর যদি এম হয়, ধরো বস্তুটির যে কোনো মুহূর্তে তার রৈখিক বেগ স্পর্শক বরাবর কাজ করবে, সে ঘুরছে একটা সমকৌণিক বেগে, কৌণিক বেগের মান হচ্ছে ওমেগা। তাহলে প্রথম হচ্ছে v = হলো ওমেগা আর। এটা ভেক্টর প্রেজেন্টেশন হচ্ছে v = ওমেগা × আর, কিন্তু এরা পরস্পর পারপেন্ডিকুলার এই ক্ষেত্রে। সেজন্য Ω/sin90 = 1, এই জন্য আমরা ওমেগা আর লিখেছি। আর কেন্দ্রমুখী বলের মান হচ্ছে mv²/r। তো m Ω/r², তার মানে m Ω²r। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যদি মনে করি যে m1 ভরের বস্তু r1 ব্যাসার্ধের কক্ষপথে, তাহলে তার উপরে অভিকেন্দ্রিক বল কাজ করবে F1 = m1 r1 ওমেগা স্কোয়ার। এখন আবার ওমেগা হচ্ছে 2π/t। তাহলে আমরা এখানে প্রথম বস্তু হিসেবে তার গতিপথকে আমরা পর্যায়কালকে আমরা t1 বলি। তাহলে m1 r1 2π/t1 স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 4π² m1 r1 / t1 স্কোয়ার। লিখতে পারি? তাহলে একইভাবে
আমরা যদি আরেকটা M2 ভরের কোনো একটা বস্তুর কথা বিবেচনা করি, M2 ভরের বস্তু R2 ব্যাসার্ধের কক্ষপথ, তাহলে তার ক্ষেত্রে ক্রিয়াশীল বল যদি F2 হয়, আমরা বলতে পারি F2 ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার M2 R2 ডিভাইডেড বাই T2 স্কোয়ার। বলা যায়? ঠিক আছে, এর একটা সমীকরণ। তাহলে সুতরাং F1 বাই F2 এর রেশিও হবে 4 পাই স্কোয়ার M1 R1 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার M1 R1 ডিভাইডেড বাই T1 স্কোয়ার, 4 পাই স্কোয়ার M2 R2 ডিভাইডেড বাই T2 স্কোয়ার। তাহলে 4 পাই স্কোয়ার যদি কেটে যায়, আমরা লিখতে পারি M1 R1 T2 স্কোয়ার ডিভাইডেড বাই M2 R2 T1 স্কোয়ার। 1 নম্বর সমীকরণ। এখন কেপলারের তৃতীয় সূত্র যেটা পড়লাম, কেপলারের তৃতীয় সূত্র অনুসারে একটু আগে আমরা দেখলাম, ওখানে বলা হয়েছে T1 মানে T স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু R কিউব। তাহলে আমি বলতে পারি, যেহেতু এটা তোমার সমানুপাতিক, তাহলে আমি বলতে পারি যে T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু R2 কিউব বাই R1 কিউব। তাহলে এই ভ্যালুটা যদি তুমি এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই তোমার F1 বাই F2 ইজ ইকুয়াল টু, এই অংশটা কমন, M1 R1 ডিভাইডেড বাই M2 R2 ইন্টু, এখানে আসছে R2 কিউব বাই R1 কিউব। তাহলে এটা কেটে গেলে এখানে স্কোয়ার, আর এটা কেটে এখানে স্কোয়ার। তাহলে কি হলো, F1 বাই F2 ইজ ইকুয়াল টু M1 বাই M2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। ঠিক এ পর্যন্ত কোনো কনফিউশন আছে তোমাদের কারো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে আরেকটু এভাবেও লিখতে পারি। সুতরাং F1 বাই M1 বাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু F2 বাই M2 বাই R2 স্কোয়ার। আমরা দুই দুই সাথে ভেঙে নিই। তাহলে ইন জেনারেল আমরা কি লিখতে পারি? সুতরাং যে কোনো গ্রহের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো গ্রহের ক্ষেত্রে এফ এর চরিত্রটা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু M/R স্কোয়ার, বা এফ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরো কে ইন্টু M/R স্কোয়ার। এটা যে কোনো গ্রহ তার গতিশীলতার ক্ষেত্রে এই চরিত্র পোষণ করছে। এখন আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে যেহেতু এটা একটা গ্রহের জন্য বলা হয়েছে, কিন্তু গ্রহের কেন্দ্রে তো রয়েছে সূর্য, এবং এখানে সূর্যের মানে সূর্যের দিকে তার যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলের পরিমাণটা হচ্ছে এফ। তাহলে আমরা যদি এই সমীকরণটা লক্ষ্য করি, তাহলে গ্রহের প্রতি সূর্যের যে আকর্ষণ বল তার সাথে গ্রহের ভরের একটা সম্পর্ক রয়েছে। কাজেই সূর্যের প্রতি গ্রহের আকর্ষণ বলের সাথে সূর্যের ভরের একই রকম সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। এই কারণে আমরা যদি কে এর পরিবর্তে
আমরা কে এর পরিবর্তে যদি সূর্যের ভর এবং মহাকর্ষ ধ্রুবক জি এম লিখি, তাহলে দেখো পুরোপুরি মিলে যাচ্ছে। এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল এমটা সূর্যের ভর, জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। আমরা এই ক্ষেত্রে বৃহৎ বস্তুর ভর হিসেবে সূর্যের ভরকে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হিসেবে নিয়েছি, সুতরাং এটা নিউটনের মহাকর্ষ সূত্র। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এইভাবে প্রত্যেকটা টপিক যদি আমরা এর হন্তদন্ত সবকিছু যদি ক্লিয়ার করে পড়ে রাখি, আমার কেন নোট করার প্রয়োজন হবে বলো? পুরো সাবজেক্টটাই তোমার মাথার মধ্যে নোট হয়ে যাবে, ঠিক না? নাকি? আমার একটা প্রশ্ন ছিল। বলো। মানে সূর্য এবং পৃথিবী আকর্ষণের কারণে কাছাকাছি চলে আসার কথা না, আসে না কেন? মানে ওদের বুঝিনি, মধ্যবর্তী দূরত্ব তো কমে যাওয়ার কথা। বুঝিনি, আবার বলো। মানে সূর্য এবং পৃথিবী, মানে পৃথিবী সূর্যের দিকে আকর্ষণ হচ্ছে যার কারণে আবর্তন করতেছে, হ্যাঁ। এরকম আকর্ষণের কারণে দূরত্বটা কমে যাওয়ার কথা না? না, সেটা কেন হবে? এটা তো মিউচুয়াল গ্র্যাভিটেশন না। এই দেখো, আহ এটার ধরো অনেক বড় ব্যাখ্যা আছে, তোমাকে খুব সংক্ষেপে তুমি তুমি মনে করো যে এখানেও আছে। পৃথিবীটা যে ঘুরছে, এই ঘূর্ণনের কারণে তার বাইরের দিকে একটা বল কাজ করে না? এই দুটো বল পরস্পর সমান ও বিপরীত। এটাকে বলে কেন্দ্র বিমুখী বল, এটাকে বলে কেন্দ্রমুখী বল। যেমন তুমি একটা বস্তুকে যদি সুতার মাথায় বেঁধে ঘোরাও, এইভাবে করে ঘোরাও, তাহলে বস্তুটি যতক্ষণ তোমার সুতাটা ছিঁড়বে না ততক্ষণ বস্তুটি, এবং তোমার ঘূর্ণন যদি অব্যাহত থাকে, তাহলে বস্তুটি তোমার হাতের মধ্যে এসেও বাড়ি খাবে না, আবার এখান থেকে ছিটকে চলেও যাবে না। ঠিক এই মেকানিজমটা সেম। পাশাপাশি, এর পাশাপাশি আবার আর্থের নিজেরও একটা স্পিন মোশন আছে কিন্তু। সে নিজের অক্ষকে কেন্দ্র করেও নিজে ঘুরছে, আবার এই একইভাবে কক্ষীয় গতি, কক্ষপথও ঘুরছে। ঠিক আছে? এবং শুধুমাত্র সূর্যের কারণে না, এর আশেপাশে এটা একটা সিস্টেম, তো এটাকে বলা হয় সোলার সিস্টেম। সবগুলো মিলিয়ে একটা মিউচুয়াল গ্র্যাভিটেশন কাজ করে, সেজন্য যে যার কক্ষপথে যেভাবে আছে সেভাবেই ঘুরতে থাকে। তবে হ্যাঁ, এই আবর্তন যদি বন্ধ হয় তাহলে বিশাল বিপর্যয় ঘটে যাবে, পুরো সিস্টেম ব্রেকডাউনে চলে যাবে। এই জন্য যে যেভাবে, কক্ষীয় গতি, স্পিন গতি সবকিছু একই রকম থাকতে হবে, একটু কম বেশি হলে কিন্তু সিস্টেম তখন ব্রেকডাউনে চলে যাবে। বুঝতে পেরেছো? স্যার, আমি একটা অনলাইনে দেখছিলাম এই দূরত্বটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা কতটুকু সত্য? না, অতটা ভয় পাওয়ার Yes. কিছু নেই তোমার। অতটা ভয় পাওয়ার কিছু নেই। এভারেজ সামান্য কম বেশি হয় আর কি। এবং সেটার কারণ হচ্ছে যে বললাম, মিউচুয়াল গ্র্যাভিটেশন। পৃথিবী যেমন সূর্য দ্বারা খুব বৃহৎভাবে আকর্ষিত হচ্ছে, পাশাপাশি অন্যান্য গ্রহগুলো কিন্তু আহ বিপরীত দিকে আকর্ষণ বল কাজ করছে। সূর্য এবং মঙ্গলের মধ্যে আকর্ষণ আছে না? সূর্য এবং বুধের মধ্যে আকর্ষণ আছে, সূর্য এবং বৃহস্পতির মধ্যে আকর্ষণ আছে। একইভাবে পৃথিবীর সাথেও তাদের মিউচুয়াল গ্র্যাভিটেশন কাজ করছে। এই পুরোটা মিলে একটা সিস্টেম, বললাম না আমি? এই পুরোটা মিলে একটা সিস্টেম। একটা মেশিন যেমন, অটোমোবাইল মেশিন যেমন স্টার্ট দেওয়ার পরে যতক্ষণ তার টার্মস কন্ডিশনস ঠিক থাকবে ততক্ষণ সে চলবে। যখনই টার্মস কন্ডিশনস কোনো কোনো প্যারামিটার ব্রেকডাউনে চলে যাবে বা অফ হয়ে যাবে, তখন সেও কাট অফে চলে যাবে। তা আমাদের সোলার সিস্টেমটা কিন্তু একটা সিস্টেম। এটা, এই সিস্টেমে যা যা আমরা দেখতে পাই, এটাই প্রত্যেকের ধর্ম, এবং এই ধর্মটা নিয়েই হচ্ছে সিস্টেমটা রান করছে। এখানে একটা সোলার সিস্টেম, মহাকাশের মধ্যে তো
অগণিত সোলার সিস্টেম রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রের এক একটা সিস্টেম রয়েছে, এবং তারাও কিন্তু সবাই পারস্পরিক একটা মিউচুয়াল গ্র্যাভিটেশন মেনটেন করে। তা নাহলে তুমি বোঝো না, একজনকে আর একজনের গায়ে শক্তি বেশি থাকলে আরেকজনকে টেনে নিয়ে তো সে তার সঙ্গে মিশিয়ে ফেলতো, তাহলে তো সবগুলো মিলে কোলাপস করতো, মহাবিশ্ব তো থাকতো না তাহলে, ঠিক না? জি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর আর দুজন কোনো কথাই বললো না কেন? হ্যাঁ। স্যার বুঝতে পেরেছি। কেমন লাগলো ক্লাস? এনজয় করেছো? জি স্যার। আমাদের পড়ার পদ্ধতি ঠিক আছে? জি স্যার, অনেক ভালো। তাতে অনলাইনে হলেই যে পড়া কম হবে অথবা দূরত্ব রয়ে যাবে, বিষয়টা আসলে ঠিক নয়, তাই না? জি স্যার। আমরা ঠিক মতো সিস্টেমটাকে অ্যাডাপ্ট করতে পেরেছি কিনা বা সেটা ব্যবহার করতে পেরেছি কিনা, সেটাই হচ্ছে বড় কথা। তো ভালো থেকো সবাই তাহলে। তোমাদের আগামী বুধবারে হচ্ছে তাপগতিবিদ্যা, তাপ ও তাপগতিবিদ্যার উপর ক্লাস হবে। ওকে স্যার। তাহলে আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি।